সুপ্রিয় দর্শক, খবর সংযোগের পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমি কাউসার খোকন। কাজল ভাই, আপনি জানেন যে গতকাল সন্ধ্যায় জাতিসংঘের সাধারণ পরিষদে ৮০তম অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। তো আপনি যদি আমাদের একটু বলতেন যে ওই ভাষণে কি কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার বাংলাদেশ সময় ৯টা, স্থানীয় সময় ৯টা, আমাদের সময় ছিল সন্ধ্যা ৭টায় অধিবেশন শুরু হয়। দশম বক্তা হিসাবে প্রধান উপদেষ্টা ভাষণ দেন। এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দিচ্ছে। আপনার কিছু মনে আছে, ক্ষমতা আসার পর একটা ইউনাইটেড নেশনের অনুষ্ঠানে উনি বাংলায় ভাষণ দিয়েছিলেন। এটা বাংলা ভাষণগুলোতে গতকালের যে ভাষণটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেগুলো উনি বিশ্লেষণও করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এটা উনি নিশ্চিত করেছেন। আবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার যেটা চলছে, সংস্কার নিয়ে উনি কথা বলেছেন। আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত হয়ে আসবে, যেই আসুক না কেন ক্ষমতায়, এই সংস্কার বাস্তবায়নে কোনো সমস্যা হবে না। তা আপনারা যখন তিনি ভাষণ দেন, ভাষণে অনেক বিষয় উঠে আসছে। রোহিঙ্গাদের বিষয়টা উঠে আসছে। রোহিঙ্গাদের ব্যাপারে আরও অনুদান দিতে বলেছেন। উনি বলেছেন যে যুক্তরাষ্ট্র তাদের অনুদান অর্ধেক কমিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছে রোহিঙ্গারা, তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। উনি আবেদন জানিয়েছেন। উনি আপনার সার্ক, যেটা দক্ষিণ এশিয়া সার্কটা আবার কার্যকর করার কথা বলেছেন, সবার সহযোগিতা চেয়েছেন। এবং সারা বিশ্বে যে সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন যুদ্ধ, ইউক্রেন, রাশিয়া, তারপর যে আরও কিছু কিছু ভারত পাকিস্তানের মধ্যে হলো, মিয়ানমারের যে সমস্যা হচ্ছে, কলম্বিয়ার যেটা সমস্যা হচ্ছে, সারা বিশ্বের যে যুদ্ধ, একদম মধ্যপ্রাচ্যের যে টেনশন, সব কিছুতে উনি বিবেকবান রাষ্ট্রনায়কদের এগিয়ে আসতে বলেছেন। এখনই এগুলা বন্ধ করতে বলেছেন, না হলে নতুন প্রজন্মের কাছে কিভাবে তারা মুখ দেখাবে, এটাও তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এছাড়া জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, এগুলো নিয়েও কথা বলেছেন। বিষয়ে কিছু বলেছেন। হ্যাঁ, অর্থ বছরে বিগত 15-17 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ চলে গেছে, সেটারও উনি কথা সাহায্য চেয়েছেন। উনি আর সম্পদ কীভাবে ফিরে আনার চেষ্টা করছেন, ওইটারও ব্যাখ্যা দিয়েছেন। তিনি তরুণ প্রজন্মের বাংলাদেশটা আরও সুন্দরভাবে গড়ে তুলবে, এ কথা বলেন। এছাড়া তিনি নির্বাচনটা আগে বলেন যে সুন্দর সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। এজন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুন্দর নির্বাচন সারা বিশ্ব দেখবে, এই কথাটাও তিনি ব্যাখ্যা করেছেন। সংস্কার বিষয়ে উনি কি বলেছেন? সংস্কার বিষয়ে বলেছেন যে সংস্কার তো আসলে এই আপনার জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে সরকারই আসুক না কেন, এমনভাবে ওনারা সংস্কার করছেন যে কমিশনগুলো গঠন করে দিয়ে গেছেন, এই সংস্কারগুলো বাস্তবায়নে ওই যে ক্ষমতা আসবে তার কোনো সমস্যা হবে না। ওনারা এইভাবে সংস্কারগুলো করে যাচ্ছেন। উনি আলাদা আলাদা কি কি কমিশন করেছেন, এই কমিশনগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন, টাইম টু টাইম বসছেন, এখানে কি আলাপ হচ্ছে। মূলত তিনি তার এই দীর্ঘ বক্তৃতায়, তার যেটা আমি লক্ষ্য করেছি, আমি পুরাটাই দেখেছি, উনি দেশ, আন্তর্জাতিক অর্থনীতি, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র ও প্রতিটা ক্ষেত্রের প্রতিটা বিষয় তিনি তুলে ধরেছেন সুন্দরভাবে। এবং বিশেষ করে যখন যুদ্ধবন্ধ, মধ্যপ্রাচ্যের টেনশন নিরসনের এখনই সময়, এবং তিনি বলে দিয়েছেন আপনার ফিলিস্তিন এবং ইসরায়েলে যে শান্তিটা ফিরে আসুক, এখনই সময় বিশ্ব নেতাদের এগিয়ে আসার, মানে এক দ্বৈত রাষ্ট্র গঠনের প্রস্তাব। এবং এই সময় পুরা হলরুম, জাতিসংঘের হলরুম কলতালি দিয়ে ওনার এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে। আর যেটা হয়েছে আপনার, উনি ওনার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন সারা বিশ্বের সাথে। উনি যে মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেন, উনি যে মানুষের অর্থনীতি নিয়ে কাজ করেন, নিম্ন ও মধ্যবিত্তদের অর্থনীতি নিয়ে, ইকোনমিক গ্রামীণ, মানে হচ্ছে ওনার যদি ভবিষ্যতে আপনার আবার কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিনিয়োগ, নবায়নযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, এগুলো আরও বাড়াতে বলেছেন। আপনি যদি ওনার পুরো বক্তৃতাতে অ্যানালাইজ করেন, ভাষণটা অ্যানালাইজ করেন, তাহলে এটা পুরো একটা প্যাকেজ পাবেন।
উনি এমন করে সেক্টর নেয় যেটা নিয়ে কথা বলেন। এটাই ছিল ওনার বক্তব্যে, বারবার এগুলো উঠে এসেছে। আচ্ছা কাউসার ভাই, আপনি একটা বিষয়, সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে আপনার ইসি, যেহেতু পুরো কার্যক্রমটাই পরিচালনা করবে ইসির আন্ডারে সব কিছু চলে যাবে, ভোটার লিস্ট থেকে শুরু করে। এখানে আপনার গত কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে আপনার যে কমিশন গঠন করা হয়েছে সেখানেও কথাবার্তা উঠেছে, রাজপথে উঠেছে, সংবাদ সম্মেলনেও বিভিন্ন রাজনৈতিক দলে উঠেছে। বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি সহ ইসলামী সমমনা দলগুলো, আরও কিছু দল পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন, পিআর পদ্ধতির পক্ষে যুক্তিও দেখাচ্ছেন, অনেক ধরনের যুক্তি দেখাচ্ছেন। এই নিয়ে আমি দেখলাম যে সিইসি গত বৃহস্পতিবার আপনার একটা সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সে কথাটার আপনি যদি তাৎপর্য ব্যাখ্যা করেন তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন, আসলে তিনি কি বলেছেন? এখন কাজল ভাই, আপনি জানেন যে সামনে নির্বাচনকে ঘিরে সবার প্রস্তুতি চলতেছে। তো জামাতও প্রস্তুতি দিচ্ছে, তারা 5 দফা দাবি নিয়ে মাঠে আছেন। তার মধ্যে একটা মূল দাবি হচ্ছে পিআর পদ্ধতি। তো সিএসির বক্তব্যে তো পিআর পদ্ধতিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, এটা নিয়ে তিনি বলেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, কারণ হচ্ছে সংবিধানে পিআর পদ্ধতি নেই। হ্যাঁ, মানে সংবিধান বলে আইন, আর পিআর আইনও নাই। আইন না বদলালে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব না, উনি বলেন। তো আমাদের যে আলোচনা ছিল, সে জামাতের যে আন্দোলন, সেটা হচ্ছে পিআর পদ্ধতি লাগবে, সাথে এনসিপিও তাদের সাথে যুক্ত হয়েছে। তো এখন ওনাদের কথা হলো যে আমাদের যেটা সংবিধানে নেই সেটা আমরা কিভাবে দিই, আর যদি দিতেই হয় তাহলে আইন বদলাতে হবে। এই সিএসি আরেকটা প্রসঙ্গে উনি বলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কি শাপলা প্রতীক আবেদন করেছেন, আবেদন করছেন, এ নিয়ে আন্দোলনে যাওয়ার তারা হুমকি দিয়েছেন। সহজ পথে না হলে তারা আন্দোলন সংগ্রাম করে রাজপথে দাবি আদায় করে যাবে এবং আইনের লড়াইও লড়বেন বলেছেন। তো এই বিষয়ে আপনার সিএসি নাসিরউদ্দিন বলেন যে এই শাপলা প্রতীকের জন্য মাহমুদুর রহমান মান্না দল কি করছিল, 2 বার আবেদন করছে, কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই। তো দেওয়া হয় নাই। এখন আমরা আমাদের যেহেতু আমরা এটা জাতীয় প্রতীক, আমরা এটা দিতে পারছি না, এরকম একটা করেন। এটা নিয়ে ওনারা অনেক আলোচনা করেছেন, কিন্তু এই মুহূর্তে এই শাপলা প্রতীক তারা দিচ্ছেন না। এবং তুমি যে আপনার নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনী ঠিক রাখার জন্য প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েনের কথাও বলেছেন। পাশাপাশি আপনার আর্মিকে, সেনাবাহিনীকে নির্বাচনের শৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। ওনারা বাইরের সব নিরাপত্তা দেখবেন। এছাড়া আপনার যেটাকে বলে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক দলগুলোকে উনি বলছেন যে না, আপনারা কেউ ফাউল করবেন না, লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখেন। রাজনৈতিক মাঠে আপনারা নির্বাচন করেন, রাজনৈতিক দল পরিচালনা করেন, কিন্তু নির্বাচনের মাঠে কেউ ফাউল করবেন না, আর ফাউল করলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটা উনি হুঁশিয়ারি করেছেন। এবং উনি একটা কথা দেখলাম, যেটা আপনার কথা বুঝতে পারলাম, উনি সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন এবং সহযোগিতা পেলে একটা স্বচ্ছ ইলেকশন করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। উনি বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের না, আমরা নিরপেক্ষ অবাধ নির্বাচন দিতে চাই, সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা বারবার এই কথা বলছে, আপনারা কেউ ফাউল করবেন না। কাজল ভাই, জি, সামনে নির্বাচনকে ঘিরে সব দলেরই তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা আশা করতেছি দিন যত যাবে নির্বাচনের পরিবেশ আরও উৎসবমুখর হবে, আনন্দমুখর হবে, মিছিল মিটিংয়ে সারা দেশ ভরে যাবে। তা সেই উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা সবারই। আপনি করছেন? আমিও একজন নাগরিক হিসেবে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাই যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক, অবাধ নির্বাচন হোক, জনগণের অংশগ্রহণের নির্বাচন হোক। আসলে আপনি যে কথাগুলো বলছেন এগুলা শুনতে ভালো লাগে, কিন্তু কতটা বাস্তবায়ন হয় সেটা হলো বিষয়, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ। হ্যাঁ, আশা করছি যে সাধারণ জনগণ আশা করতেছি এবার কিছু ভালো কিছু হবে, সেদিকে সিএসির দিকে বা নির্বাচনের কমিশনের দিকে সবাই তাকিয়ে আছে যে ওনারা কতটুকু সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। তা এখন ভাই নির্বাচনের মাঠ গরম, হ্যাঁ, ধীরে ধীরে আরও গরম হবে। তা জোটগুলোর মধ্যে কি হিসাব নিকাশ চলতেছে আপনি যদি আমাদের, আপনি যদি বিগত নির্বাচনগুলো দেখেন, যে
এককভাবে বড় দলগুলো হলো তারা কিন্তু 14 দল 12 দল বিভিন্ন ধরনের দল সমমনা দল নিয়ে বা ছোট ছোট দল নিয়ে নির্বাচন করে। এটা খুব একটা যে এফেক্ট করে তা না, কিন্তু জোটগতভাবেই নির্বাচন আমরা দেখে আসছি গত কয়েক দশক ধরে আমি বলবো। অর্থাৎ সেই পরিবর্তিতে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আর এই পাশে হচ্ছে আপনার বাংলাদেশ জামাতে ইসলাম, এরা চাচ্ছে তাদের সমমনা দল, তাদের সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো সেই সব দলের সাথে জোট করে নির্বাচনের একটা হিসাব নিকাশ আনতে। সবশেষ তো নির্ধারণ করবে জনগণের ভোটে। তারপরে আপনার ধরেন এই যে আপনার জুলাই বিপ্লবের সময় বিএনপি যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, জামাত ছাড়া, জামাতের কথা বলছি না, যেসব ছোট ছোট দল বাম দল হোক বা ইসলামিক কিছু দল হোক, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যে আন্দোলন করেছে এবং বিএনপি 14 দল, হ্যাঁ, এদের মধ্যে যে সখ্যটা আছে সেটা তারা ধরে রাখতে চাচ্ছে এবং ধরে রেখে ওইভাবেই তারা নির্বাচনের হিসাব নিকাশ করছে। এখন আপনাকে একটা কথা বলি, আমি জামাতের বিষয়টা বিএনপির সাথে টানলাম না, কিন্তু আপনার মনে আছে আমরা গত 2 দিন আগের একটা এপিসোড করেছিলাম, সারা বাংলাদেশের মিডিয়ায় এসেছিল যে আসন ভাগাভাগি নিয়ে মির্জা ফখরুলের সাথে জামাতের সেক্রেটারি কথা হয়েছে ভারতীয় গণমাধ্যমে এই সময় সেটা এসেছে। তার মানে জামাতের সাথেও হয়তোবা আমরা, যেহেতু ফখরুল ইসলাম আলমগীরের রেকর্ড আছে ওখানেও কিন্তু একটা হিসাব নিকাশ হয়েছে। তো এখন সবাই চাইবে আপনার 30 আসন নিয়ে ভাগাভাগি এবং ওই যে আপনার কমিশনগুলোতে যে বৈঠক হয়েছে, অনেকগুলা বৈঠক, তারপর প্রধান উপদেষ্টার সাথে 30 দলের যে বৈঠক বেশ কয়েকবার হয়েছে বড় বড় রাজনৈতিক দলে, ওইখানে কিন্তু বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়নি। যেমন পিআর পদ্ধতি নিয়ে সমঝোতা হয়নি, জুলাই শরদে কিছুটা হলো, অন্যান্য বিষয়ে কে কতবার প্রধানমন্ত্রী, কে কতবার প্রেসিডেন্ট থাকতে পারে, প্রেসিডেন্টের ক্ষমতা কি হবে, ম্যাক্সিমাম কিন্তু আপনার দ্বিমত ছিল। এখন সবাই বলছে প্রধান উপদেষ্টা যে বৃহৎ 4 রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গেছেন, এটা কিন্তু সমঝোতারই একটা সুবাতাস এবং তারা যখন দেশে ফিরে আসবেন তাদের কার্যক্রম দেখলেই বোঝা যাবে যে রাজনীতি কি সমঝোতার পথে যাচ্ছে কিনা। কারণ আপনি এতদিন পরে একটা ফেয়ার ইলেকশনের আশা করছেন ফেব্রুয়ারি মাসে, এখন আপনার যদি মাঠ গরম থাকে, আন্দোলন থাকে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তাহলে নির্বাচনের যে ইমেজটা এটা তো নষ্ট হবে, ইমেজ নষ্ট হবে। এখন আপনি খেয়াল করবেন যে সাধারণ মানুষের মধ্যে সংখ্যাও দেখা দিয়েছে, আদৌ কি নির্বাচন হবে বা সঠিক সময় নির্বাচন হবে কিনা, সেটা আমরা অতটা আতঙ্ক না হই, আমরা ধরেই নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। আর ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ছোট ছোট রাজনৈতিক দল ও সংগঠন যেগুলো আছে এগুলা কিন্তু কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এরই প্রেক্ষিতে আপনার আওয়ামী ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করার সময় রাজনৈতিক সঙ্গীদের বিএনপি তাদের সাথে এখনও সুসম্পর্ক রেখেছে ছোট ছোট দল। আবার এদিকে হচ্ছে আপনার জাতীয় নাগরিক পার্টি, যেটা এনসিপি আর গণ অধিকার পরিষদ এক হতে পারে, এ নিয়ে একটা মাঠ গরমের বিষয় আছে এবং এদের মধ্যে একটা জোট হতে পারে নির্বাচন সংক্রান্ত। এবং রাশেদ আপনার গণপরিষদ উনিও বলেছেন যে হ্যাঁ আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা একটা জোট করতে পারি, এটা হবে নির্বাচনী জোট, নট রাজনৈতিক জোট, এটা নির্বাচনী জোট হবে। এই ধরনের আপনার জামাতে ইসলামীও চাচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং কিছু তাদের সমমনা দলগুলোর সাথে হেফাজতকে কাছে টানার চেষ্টা করছে, মানে যে যার মতো নির্বাচনের জোটটা বড় করতে চাচ্ছে। এটা একটা ভালো দিক হচ্ছে কি, তাহলে নির্বাচনে একটা আবহ পরিবেশ বিরাজ করে, তাদের সব কিছু পজিটিভই দেখা উচিত আমাদের। আর যেটা আমরা ভয় পাচ্ছি না, আপনি যেটা বললেন যে পিআর পদ্ধতিতে মাঠ গরম, এটা সম্ভবত একটা সমঝোতা এসে পড়বে, আমরা সেই প্রত্যাশা করি। এবং আরও জোটের এই খেলা কিন্তু আরও আমরা দেখতে পাবো। আপনি দেখবেন যে আরও কয়েকদিনের মধ্যে এগুলো আরও খোলাসা হয়ে সামনে আসবে, তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। এই বিষয়ে কি রাজনৈতিক বিশ্লেষকরা কিছু বলেছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আপনার যেটা আমি বললাম যে সাধারণ পরিষদে আপনি নিয়ে গেছে প্রধান উপদেষ্টা দলগুলোর সাথে এবং সফরে ওখানেও কিছু আলাপ আলোচনা হতে পারে অফ দ্য রেকর্ড, এবং দলগুলোর মধ্যে আস্থার যে সংকট সেটা দূর হতে পারবে। কতটা দূর হয়েছে ওনারা দেশে আসার পর ওনাদের বক্তব্য বোঝা যাবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।